ফিরলাম বিরতির পর, আলোচনায় ছিলাম, আলোচনায় থাকবো। বিশ্বজিৎ বাবু যে প্রশ্ন করছিলেন সেই প্রশ্নে ফিরবো। আমার খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে, এত দায়িত্বশীল উত্তর দিচ্ছেন। একটা প্রশ্ন আমার মনে জাগে যে এই যে দীর্ঘদিন ধরে ডাক্তাররা কর্মবিরতি পালন করছে, আপনি তো এটা বিশ্বাস করেন যে সরকারি হাসপাতাল গরিব মানুষের জন্য, তারা প্রাইভেটে চিকিৎসা পায় না বা তাদের অ্যাফোর্ড করার ক্ষমতা নেই? যতজন লালবাজার অভিযান করলো, রাত দখল করলো, কিছু ডাক্তার যদি হাসপাতালে থাকতো, পরিষেবা দিত, খুব ক্ষতি হতো আন্দোলনের? না, 100% এটা আমি তাহলে একটা কথাই বলি, যারা মানে 10 তারিখের সকাল থেকে আমার কাভারেজ দেখেছে, মানে আমি ওখানে আরজিকরের রঙ্গনা আরজিকরের মঞ্চে গিয়ে আমি ডাক্তারদের সঙ্গে পার্সোনালি কথা বলেছি, প্লাস মাইক্রোফোনেও বলেছি, মানে টেলিভিশন চ্যানেলে, যে দেখো আমাদের এমন একটা প্রফেশন, আমরা ধরো একটা হুলিগানস ঢুকে একটা পেশেন্ট মারা গেছে, সেটা হয়তো আমাদের চিকিৎসা পদ্ধতির কোনো গলতি না থাকা সত্ত্বেও খুব খারাপ স্টেটে এসছে, তা বলে কি আমরা নেক্সট মুহূর্তে স্ট্রাইক ডেকে দিয়ে পেশেন্টদের, বাকি পেশেন্টরা যারা ভর্তি আছে তাদের পরিষেবা বন্ধ করব? এবং ছেলেরা কিন্তু, আমি ফ্র্যান্টিক্যালি পার্সোনালি বলছি, কোনো আমার ছেলেদের বাঁচিয়ে বলছি না, অলরেডি আমাদের ছেলেদের সঙ্গে কথা হয়ে গেছে, বলে স্যার কতদিন আর কন্টিনিউ করবো? ওরা কিন্তু ডেসপারেটলি আজকে 5 তারিখে যে একটা ডিসিশন হলো না, প্রচণ্ড ডিসহার্টেন্ড হয়েছে। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন যে ডাক্তারদের এই আন্দোলনটা আসলে রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হলো? না, আমি বিশ্বাস করি না, কারণ এখনও পর্যন্ত আমরা রাজনৈতিক কোনো রঙ্গমঞ্চে মানে রং খেলতে দিই না। পার্সোনালি উই আর মানে ভেরি গ্রেটফুল টু দ্য ডাক্তারদের নিয়ে বিরোধী দল রাজনীতি করছে। হ্যাঁ, সেটা তো 100% ডাক্তারদের নিয়ে রাজনীতি করছেন, কারণ এটা যদিও জনস্বার্থ বা এমন একটা সেন্সিটিভ ইস্যু, মানে ইররেসপেক্টিভ অফ অল মানে কালার্স অ্যান্ড ক্রিডস অ্যান্ড পার্টিস, সবাই এক জায়গায় একটা আমব্রেলাতে এসছে। যেটা আমি বাবার কাছে ভারত ছাড়ো আন্দোলনের গল্প শুনেছি, সেইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা রেনেসা, এই রেনেসাটা কিন্তু দরকার ছিল। কারণ বর্তমানে শাসক দল, আমি জানি না, এরা শুধু একটাই পারে, গুন্ডাবাজ। আমি তো বারবার বলেছি, এরা গুন্ডাবাজি করছে আর মাফিয়াগিরি করছে। তারা প্রত্যেকেই বলছে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ, পুলিশ মন্ত্রী পদত্যাগ। এটা রাজনৈতিক আন্দোলন নয়? এটা রাজনৈতিক আন্দোলন নয় আমি এই জন্য বলছি, কারণ হচ্ছে এটা কিছু রাজনৈতিক নেতারা তো নিশ্চয়ই বলছে বা তাদের অনুগামীরা বলছে, তার সঙ্গে আমি বিভিন্ন জায়গায় রাস্তা আমি ঘুরে দেখেছি যে সাধারণ মানুষ এই জন্যই বলছে, কারণ আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে এই যে খুব স্বচ্ছ ব্যাপার। আমি একটা কথা বলছি, সন্দীপ ঘোষ যতই প্রভাবশালী লোক হোক, যতই সে স্বাস্থ্যভবন কন্ট্রোল করুক, সে পশ্চিমবাংলা কন্ট্রোল করে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সন্দীপ ঘোষের পক্ষে এত বড় একটা র্যাকেট একা চালানো সম্ভব না। এর মধ্যে বেনিফিশিয়ারিজ বা উপরে কারো একটা মাথায় হাত আছে, মানে যে ক্ষমতাশীল আছে। তাহলে সন্দীপ ঘোষ একজন একটা সাধারণ ডাক্তার, আমি বলবো নাথিং বাট। আপনি এখনো ডাক্তার বলে সম্বোধন করবেন ওনাকে? না, ওনাকে ডাক্তার করছি না, আপনাদের ডাক্তাররাও তো করছে না। না, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল ও রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছে, এখন উনি কিছু সন্দীপ ঘোষ। আচ্ছা, সন্দীপ ঘোষ কি ম্যাজিশিয়ান ছিল স্বাস্থ্য ব্যবস্থায়? না, ম্যাজিশিয়ান আদৌ ছিল না। উনি মানে ডাক্তারির সঙ্গে ভালো করে চুরি করাটা ভালো করে শিখেছেন। মানে উনি বুদ্ধিমান চোর, ইমানদার চোর, বেঈমান পুলিশ অফিসার ভালো আমরা ধুমসিতে করি। থ্রেট কালচারের খুব কথা সামনে আসছে চিকিৎসা ক্ষেত্রে, মেডিকেল কলেজ এবং হাসপাতালের ক্ষেত্রে। সেখানে বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, বদলি করা হয়েছে। বদলিতেই কি সমাধান হবে? এই থ্রেট কালচারের বিনাশ হবে? না, বদলি করাটা তো খুব হাস্যাস্পদ ব্যাপার। আমরা জানি যে কোনো জায়গায় কেউ ক্রাইম করে তাকে অ্যাটলিস্ট টেম্পোরারি সাসপেন্ড করো, সিন থেকে হটিয়ে দেওয়া না। এই যে সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষকে আমাদের ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠায়। ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রদের সঙ্গে আমি রাতে কথা বলি যে তোরা গেটে কিন্তু ঢুকতে দিবি না। এর আগে আপনারা নিশ্চয়ই জানেন সন্দীপ ঘোষকে অনেকবার বদলি করা হয়েছে। বদলি করার পরে সন্দীপ ঘোষ নিজে তার ঘরে তালা মেরে দিয়ে গেছে, সেটা মানে গোদরেজের স্পেশাল তালা, যাতে কেউ ভাঙতে না পারে, বা স্পেশাল লোক দিয়ে যে বদলি হয়ে আসবে, তথ্য যাতে না বেরিয়ে আসে সেই কারণে। তথ্য যাতে না বেরিয়েছে, বা ওর জায়গায় কেউ না, এটা ওনার ড্রেন, ওটা ওনার ঘর, ওটা ওনার বাড়ি, উনি আরজিকর থেকে নড়তে চান না। এটা এত পয়সা রোজগারে এত ভালো সোর্স, এত সুন্দর লীলাক্ষেত্র, অবাধ গতি। সন্দীপ ঘোষের গডফাদার কে? সন্দীপ ঘোষের গডফাদার কে তো আমরা এখনো জানতে পারিনি। আমাদের মনে হচ্ছে নিশ্চয়ই শাসক দলের কোনো একজন প্রভাবশালী লোক আছে এর মধ্যে। জুনিয়র ডাক্তারদের যে সংগঠন বা ডক্টরদের যে সংগঠন, তারাও তো বামপন্থী আছে, ডানপন্থী আছে, তৃণমূল কংগ্রেসপন্থী আছে। তৃণমূল কংগ্রেসপন্থী ডাক্তাররা কি এই আন্দোলনে আছে? এই প্রশ্নটাই রাখতে চাইছি। একদম খুব ভালো প্রশ্ন করেছেন। কয়েকটা মুষ্টিমেয় আছে, ম্যাক্সিমাম কিন্তু নেই। তারা আইদার অ্যাবসেন্ট বা নিউট্রাল। তার মানে এটা বাম জুনিয়র ডাক্তারদের আন্দোলন না। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তার মেয়েও ডাক্তার। রাজ্যের মন্ত্রী শশী পাজা, তার মেয়েও ডাক্তার। এরা কি আন্দোলনের নেতৃত্বে আছে? এদেরকে কি দেখা যাচ্ছে? না, এরা আন্দোলনের নেতৃত্বে শুধু মানে এখানেও কি বিভাজন, রাজনীতির বিভাজন? রাজনৈতিক বিভাজন, অথবা এরা সব মানে আমাদের
শাসক দলের একদম ডান হাত বাম হাত বলতে পারেন, তার মেয়েরা যদি ওপেন আপ আসে তাহলে আমি জানি না, নিশ্চয়ই তার বাবা মার ইয়ে আছে, বাধা সেই নিষেধ আছে। শশী পাজাই প্রেস কনফারেন্স করছে, দাবি করছেন যে ভিডিওর কথা উঠে আসছে বা নির্যাতিতার বাবা মা রাত দখলের 2 দ্বিতীয় পর্বে যে দাবি করেছে সংবাদ মাধ্যমের সামনে, পুলিশ টাকা দিয়েছিল, তার পরিবার যে অভিযোগ করেছে, তার পরের দিনে এসে আমরা দেখলাম প্রেস কনফারেন্স করে ব্রাত্য বসু শশী পাজা বলছেন সে ভিডিওটা নাকি সাজানো। ভিডিওটা সাজানো একেবারে তাদেরকে বলানো হয়েছে, তাদেরকে চাপ দিয়ে বলানো হয়েছে, এমনটা অভিযোগ করছে রাজ্যের মন্ত্রী প্রেস কনফারেন্স করে। কিন্তু আজকে তো মানে গতকাল তো তার পুলিশ কোনো রকম টাকা দেয়নি এই অভিযোগ করছে কিন্তু তারা। কিন্তু দেখুন ওরা বললে তো হবে না, তার বাবা মা কালকে সরেজমিনে, কালকে যখন আমাদের এই যে ক্যান্ডেল এটা হয়েছে, তার বাবা মা তো কালকে অনেক কিছু প্রকাশ করেছে যে আমাদের ফোর্স করা হয়েছে সব কিছু বলানোর জন্য, এই কথাগুলো বলানোর জন্য। শুধু তাই না, ওরা তো বলেছে যে আমাদের ডিসি নর্থ একদম থানায় গিয়ে ওকে পাশের ঘরে ওদের ডেকে নিয়ে যখন ওরা এফআইআর করতে যায়, এফআইআর তো নিচ্ছিল না, প্রথম বলছি জিডি করবে, আর ওনাদের তো না জানিয়ে বডি চলে গেছে ওনার বাড়িতে, মানে সব হাস্যাস্পদ ব্যাপার হয়েছে। বাড়িতে গিয়ে দেখছে 400 পুলিশ আটকে আছে, এই বডি ডিসপোজ করে দেওয়া। সন্দীপ ঘোষের এত বছরের অভিজ্ঞতা, তারপর আরো যারা ডাক্তারবাবু ছিলেন, চেস্ট মেডিসিনে প্রধান ছিলেন, যখন মেয়েটি পড়ে রয়েছে ওই অবস্থায় এবং সে ডেড বডিটা পড়ে থেকে তারা ষড়যন্ত্র করছে কি বলবে, এত অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তাররা কোনটা হত্যা কোনটা আত্মহত্যা চিনতে পারলেন না? পরিবারের লোককে ফোন করে বড় হলো এটা আত্মহত্যা, সুইসাইড করেছে তাদের মেয়ে। না, ওটা তো প্রি প্ল্যান থ্রুলি করা হয়েছে, কারণ এটা সুপরিকল্পিতভাবে এটা মার্ডার করা হয়েছে, সুপরিকল্পিতভাবে, মানে ইট ওয়াজ প্রি প্ল্যান্ড, এবং এটা বেশ কয়েকদিন ধরে। এবারে মানে যেটুকু ওর বাবা মা বলছে যে অনেক কিছু অসন্তোষ প্রকাশ করেছে, কিন্তু ওর বাবা মার দুজনেই প্রেশার এবং সুগার হাই আপনারা জানবেন, তো তাই জন্য ওরা কোনো এক্সট্রা প্রেশারে পড়ে যাবে বলতে মা আমাদের ওর প্ল্যাটফর্মে কাজ করতে প্রেশারাইজ হচ্ছে। শাসক দলও বলছে তারাও জাস্টিস চাইছে, তারাও আরজি করার জন্য জাস্টিস চাইছে, তারা মিছিল করছে, কিন্তু আবার একই সঙ্গে আমরা দেখলাম মাথাভাঙা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম কিন্তু তৃণমূলের অনেকেই 4 সেপ্টেম্বর আমরা দেখলাম অনেকেই কিন্তু অভিযোগ জানাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে যে তারা নাকি জাস্টিস ফর আরজিকর সেই লেখার ওপর সেই লেখা মুছে দিয়েছে এবং তাদের সেই যে শিল্পীদের ওপর আঘাত এনেছে। তো এটা কি দ্বিচারিতা কোনোভাবে? কারণ শাসক দল একদিকে বলছে জাস্টিস চাই, আরেকদিকে তাদের ওপরই প্রতিবাদীদের ওপরই আঘাত আনছে। দেখুন টোটাল দ্বিচারিতা আমি 100%ই বলবো, কারণ হচ্ছে উনি সেলফ কন্ট্রাডিক্টরির কথা, ওনার স্লিপ অফ দ্য টাং নাকি হয়েছিল যে আমরা নির্যাতিতার শাস্তি চাই, সেখানে হাজার হাজার দেখলেন, তো আমি তখন যেই হিরোগ্রানি বলে ফেলেছি, তখন আমার উপরে তৃণমূলের ছেলেটা রাগ করলো যে আপনি কি তাকে মসনদ থেকে ছিঁড়ে দিতে চাইছি, মানে দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান, আমি সেটা তো বলছি না। তো আপনি কি মনে করেন শান্তনু সেন তিনি কি সেম সাইড গোল করলেন? দেখুন শান্তনু সেন পিকচারে ছিল না। আমি যখন 10 তারিখ সকালে গিয়ে ওখানে আমি বললাম, আমি ক্রেডিট নিচ্ছি না, আমি শান্তনু সেনের নাম ধরেই বলেছিলাম যে কোথায় গেল শান্তনু সেন, কোথায় গেল এই আমাদের নির্মল মাঝি, তাদের তো দেখা যাচ্ছে না, তাদের ছেলেমেয়েরা তো আরজি করে পড়াশোনা করেছে। তখন আমি শান্তনু সেনকে বললাম তোমার মেয়ে এখান থেকে পড়ছে, তুমি পাস করেছো, তোমার মিসেস পাস করেছে, তুমি কেন আসছো না সামনে, অ্যাটলিস্ট তো এসে দাঁড়াও মানে ডাক্তারদের পাশে। আপনার কথা শুনতে গিয়েই তো তাকে নিজের রাজনৈতিক কেরিয়ারকে বলি দিতে হলো। আমার মনে হয় সন্দীপ ঘোষের সঙ্গে ওরা একটা কোল্ড ওয়ার চলছিল এবং দেখছিল যে সন্দীপ ঘোষ এবারে তো ফাঁদে পড়েছে, এবার আমার ওপেন আপ হওয়া উচিত। তাছাড়া ওনাকে আস্তে আস্তে আপনি জানেন স্বাস্থ্য সচিব থেকে এই আমাদের কর্পোরেশনের স্বাস্থ্য সচিব করা হয়েছিল, সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ওনার স্বার্থে ঘা লেগেছে। ওনার তো সেই রাজ্যসভার সদস্য থেকে এতদিন উনি সেই মুখস্থ বলার মতো বুলি পড়ার মতো উনি, আমি জানি না উনি ডাক্তার ইচ্ছে বলতে সাহিত্য ভালো জানে, সাহিত্যই করে যাচ্ছিল। এখন যাই হোক সুপ্রতিবাদে সামিল হয়েছে, এদিকে ভালো। হ্যাঁ, ম্যাডামের যে প্রশ্নের উত্তরটা আমি দিলাম না, ম্যাডাম যেটা মানে আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী বলছি না, স্বাস্থ্যমন্ত্রী এবং উনি পুলিশ মন্ত্রী হিসাবে উনি উনার দায় এড়াতে পারেন না। কিন্তু মূল প্রশ্ন, বিচার কি পাবে? এটা ভালো প্রশ্ন করেছেন। এটা সমস্ত ভারতবাসীর, বঙ্গবাসী শুধু না, ভারতবাসীর মনে এই একটাই প্রশ্ন যে মানে আমাদের তিলোত্তম বিচার পাবে কিনা। উনার যে মানে সবচেয়ে প্রিয় লোক সন্দীপ ঘোষ, এটা কালকে শিশুও বুঝে গেছে। সন্দীপ ঘোষ এটা সুচারুভাবে বিনীত গোয়েলকে ট্রান্সফার করবে কেন? বিনীত গোয়েলকে যখন আমাদের ছেলেরা বলেছিল আপনাকে ট্রান্সফার না, আপনাকে রেজিগনেশন নিতে হবে। আমি একটু প্রশ্নটা করিনি, হসপিটালে দেয়াল ভাঙার পেছনেও কি সন্দীপ ঘোষেরই হাত ছিল? 100% ওখানে কোনো মানে যেহেতু রাত্রিবেলা ইনসিডেন্টসটা হচ্ছে, স্বাস্থ্য ডিপার্টমেন্ট আমি বলছি অফিসিয়ালি বলি 10টায়, 11টা 11:30 খোলে না। ফোনে কোনো স্বাস্থ্য সচিব আমার মনে হয় না, স্বাস্থ্য সচিব যে স্বাস্থ্য ভবনের যে হেড, যিনি ভদ্রলোকের নামটা ভুলে আছি, উনি এইভাবে পারমিশন দিতে পারেন যে দেওয়াল ভাঙা। ওভারনাইট দেখুন কালকে শিশুও বুঝতে পারবে যে জাস্ট ক্রাইম সিনটা যেখানে মেয়েটা শুয়েছিল, সে বাথরুম থেকে আরম্ভ করে দেওয়ালটাকে
ভেঙে তেড়ে দাও। এবং তার জাজ্জল প্রমাণ 14ই আগস্টে যে হুলিগানটা ঢুকেছিল, ওরা বলেছিল যে বিজেপি বা সিপিএম করেছে, কিন্তু 100% এটা প্রুভড হয়ে গেছে এটা তৃণমূলের অমৃতার পাঠানো, প্রশ্ন শাসক দলের পাঠানো অমৃতা দ্রুত। হুলিগানস। হ্যাঁ, সেটা আপনি বলেন সেটা দেয়ালটাকে ভেঙে দেওয়া চেষ্টা করা হয়েছিল। ওরা 3rd ফ্লোরকে 3 তলা ভেবে চলে গেছে, ওটা 4th ফ্লোর বুঝতে পারিনি। ফরচুনেটলি ওটা দ্রুত, কিছুই দ্রুত ছিল না। প্রশ্ন please। সঞ্জয় রায়কে বলির পাঠা করা হচ্ছে আপনি বললেন, তাহলে হাসপাতালে এই যে ধর্ষণ এবং খুনের ঘটনাটা যেদিন ঘটেছিল, তাহলে হাসপাতালের কি আরো চিকিৎসকের মধ্যে ছিল, এমনটাই মনে করছেন? দেখুন, হয়তো সরাসরি ধর্ষণ করেনি, কিন্তু ধর্ষণ করা কাণ্ডটা যে একদম জানে না এটা 100% অসম্ভব ব্যাপার। কারণ তিনটে অবধি ওর কলিগদের সঙ্গে ওর ইন্টারাকশন হয়েছে। আপনাদের আমি একটু শর্টে বলছি। 3টের সময় একটা পেশেন্ট আসে ইমার্জেন্সিতে, তখন ওকে ম্যাডামকে বলা হয় যে এরকম ইমার্জেন্সি পেশেন্ট, আপনি একটু দেখে নিন, আমরা বুঝতে পারছি না এটা কোন ডিপার্টমেন্টে যাবে। তখন বললো একটা আর্টেরিয়াল ব্লাড গ্যাস আর ইসিজি করো। তো আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস ইসিজি করে বললো এটা আমাদের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট না, এটা কার্ডিওলজিতে। তারপরে 3:10-15 মধ্যেও শুয়ে গেছে। 3:10-15 থেকে প্রশ্ন হচ্ছে যে এত ঘটনা 9টা পর্যন্ত তার ঘরে নাকি কেউ ঢোকেনি, কেউ আসেনি, অথচ 4টের সময় পেশেন্ট এসছে এবং সকালবেলা 6টা-8টার সময় হ্যান্ড ওভার দেওয়া হয়। মেয়েটা 36 আজ করে ক্লান্ত আছে, সে মেয়েটা ওর ঘরে কেউ ঢোকেনি, বা ওই ওয়ার্ডে যেসব সিস্টার ছিল, সিস্টার ইনচার্জ থেকে আরম্ভ করে সিস্টার যারা অন ডিউটি ছিল, দারুণ ফরনদের কথা ছেড়েই দাও, ওরা রাত্রিবেলা ঘুমোচ্ছে, অন্যান্য কেউ জানে না বা ওর কলিগরা জানে না, এটা অসম্ভব ব্যাপার। আমি জানি না কেন এখনো পর্যন্ত বুঝতে পারছি শুধু খালি সন্দীপ ঘোষ আর সঞ্জয় রায় এই দুজনকে এই আলোচনা চলতেই থাকবে, কারণ অনেক প্রশ্ন আমাদের সকলের কাছে আছে। শেষ একটা প্রশ্ন আমরা দ্রুত শেষ করবো আজকের পর্ব। আরো কি বৃহত্তর হবে? কলকাতা কি আরো কোনো বৃহত্তর আন্দোলন দেখবে আগামী দিনে? 100% এটা হবে আরো বৃহত্তর। তবে আমি সাইড বাই সাইড বলছি, আমি রবিবারে আমাদের সমস্ত জুনিয়র ছেলেদের সঙ্গে বসবো, যে আমাদের কিন্তু এই জেনারেল দাদা যেটা বললেন, গরিব মানুষরা ওখানে পার ডে, আপনারা জানেন কি জানি না, 5 থেকে 6 হাজার মানুষ পরিষেবা পায় আউটডোরে। তো সেক্ষেত্রে তারা ডিপ্রাইভড হয়েছে অলরেডি 1 মাস, তাদের আমরা আর ডিপ্রাইভ করবো না। আমরা ইমার্জেন্সি টেলিমেডিসিন, ইমার্জেন্সি অনেক ধন্যবাদ, ক্যাম্পও করবো, মেডিসিনও দিয়ে। একেবারে আজকে আমাদের সঙ্গে থাকার জন্য বিশ্বজিৎবাবু আপনাকেও ধন্যবাদ, অমৃতা তোমাকেও ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। আর অর্থাৎ পরিশেষে একটা কথা বলতেই হয় যে চিকিৎসকদের নিয়ে একাংশ খুব বাস্তব, একেবারে বলতে গেলে কোড আনকোড শাসক দলের নেতাদের যে প্রশ্ন, রোগীরা হয়রানি হচ্ছে, তিনি বলেই দিলেন আজ শনিবার, আগামীকাল রবিবার ডক্টর অ্যাসোসিয়েশন জুনিয়র ডাক্তারদের সঙ্গে সিনিয়র ডাক্তাররা আলোচনায় বসছেন। আপনাদের সুরক্ষার জন্য কলকাতার রাজপথ থেকে আরজি করের পথে তারা কিন্তু পেশেন্টদের সেই সহায়তা দেবেন। রাস্তায় মেডিকেল ক্যাম্প করবেন ডাক্তার বাবুরা, আপনাদের পাশে আছেন। অর্থাৎ যে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে এই মুহূর্তে ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষের, সেই ধারণা কিন্তু কিছুটা বোধহয় আজকের এই অনুষ্ঠানে একেবারে শেষে এসে বোধহয় আমরাও কিন্তু দূর করতে পারলাম। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।